সেনাবাহিনী জুলাইয়ে 2008-এর জুলাইয়ে কিন্তু আরাফাত রহমান কোকোকে ছেড়ে দেয়। আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান, তারপরে গিয়ে মালয়েশিয়ায় থিতু হন। কিন্তু সেনাবাহিনী কিছুতেই, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না। তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে, দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া, চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর, সংকটাপন্ন তার অবস্থা। সারা দেশে তার ভক্ত, সমর্থক, নেতা, কর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তার জন্য যখন দোয়া করছেন, তখন তার একমাত্র জীবিত সন্তান বড় পুত্র তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এবং তারেক রহমান বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত যেমন তার একক নিয়ন্ত্রণাধীন নয়, তেমনি কোথায় বাধা বা কেন তিনি দেশে ফিরতে পারছেন না সে বিষয়টি বিস্তারিত জানানো সম্ভব নয়। সরকারের তরফে প্রধান উপদেষ্টার দফতরের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে এসে বলেছেন সরকারের তরফে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে। বাধাটা কোথায়? একটা নিরাপত্তা ঝুঁকি কি তারেক রহমানকে তার মায়ের, অনেকেই যাকে শেষ সময় বলছেন, মৃত্যুশয্যা বলছেন, সেই সময়ে মায়ের শিয়রে এসে বসতে বাধা দিচ্ছে? কিসের নিরাপত্তা ঝুঁকি? আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে করুন। 5ই আগস্ট রাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এর আগেই সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বঙ্গভবনে গেছেন কি করা যায় শেখ হাসিনা চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে, এসব নিয়ে আলোচনায়। এবং রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য হাজির হলেন ক্যামেরার সামনে, তখন 3 বাহিনী প্রধান, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তার পেছনে দাঁড়িয়ে থাকলেন যে এই রাষ্ট্রপতির যে ভাষণ তাকে তারাও সমর্থন করছে। মনে করে দেখেন রাষ্ট্রপতি চুপ্পু সেই ভাষণে যে 3টি মূল কথা বলেছিলেন সেটা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, খুব দ্রুত নির্বাচন হবে এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে। সেই আলাপটা শুনে সারা বাংলাদেশের মানুষই ভেবেছিল শেখ হাসিনা চলে গেছেন, সেনাপ্রধান একটা অন্তর্বর্তী সময়ে একটা দায়িত্ব নিয়েছেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, মূলত সেনাবাহিনীর একটা তত্ত্বাবধানে, এবং তারা একটা দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে দলটি বিএনপি, সেই বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এসে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কি এমনটাই তো মনে হয়েছিল রাষ্ট্রপতির সেই বক্তব্য শুনে। এরপর থেকে খালেদা জিয়া বেরিয়ে এলেন, মানে খালেদা জিয়াকে 6ই আগস্টই মুক্তি দিয়ে দেওয়া হলো, সকল মামলা থেকে খালাস দিয়ে দেওয়া হলো, কিন্তু খালেদা জিয়াকে আমরা আর কখনোই প্রকাশ্যে দেখতে পেলাম না। এবং এখন পর্যন্ত আমরা এমনকি একটা লিখিত বিবৃতি বা তার দলের কেউ গিয়ে তার মতামত জেনে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার সরকার পতনের ফলে তার কি অনুভূতি বা তিনি দেশবাসীকে কি আহ্বান জানাতে চান, এরও কোনো সুযোগ খালেদা জিয়াকে এরপরে আর দেওয়া হলো না। কি ঘটে গেল? মানে 5ই আগস্ট যখন মনে হলো খালেদা জিয়া মুক্তি পাবেন, তারেক রহমান ফিরে আসবেন, কারণ শেখ হাসিনা আর নাই, কাজে আর কোনো বাধা জিয়া পরিবারের সামনে নাই। কোন সে বাধা? যে বাধা 1.5 বছর সময় ধরে খালেদা জিয়াকে বাড়িতে মুখ বন্ধ করে বন্দি করে রাখলো এবং তারেক রহমানকে আর দেশে ফিরতে দিল না। 11 সরকার যখন এলো জানুয়ারি মাসে, 11ই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হলো, সেই সরকার যখন মার্চ মাসে তারেক রহমানকে গ্রেফতার করলো, সেই সরকার তারেক রহমানকে এরপর বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, বাংলাদেশের রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা এবং বাংলাদেশের রাজনীতিতে যে কোনো পরিবার,
কোনো ক্ষমতাসীন ব্যক্তি সকল বিচারের ঊর্ধ্বে নয় সেটা প্রমাণের কেন্দ্রে নিয়ে এলো এই তারেক রহমান, এই প্রধানমন্ত্রী পুত্র সাবেক রাষ্ট্রপতি পুত্র তারেক রহমানকে। সংস্কারবাদীদের মধ্যে ক্রমাগতভাবে এই একটা আওয়াজ ছিল যে হাওয়া ভবনে যিনি একটা বিকল্প সরকার পরিচালনা করছিলেন, তার মা 2001 সালে ক্ষমতায় এসে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ দেওয়ার পর থেকে সেই তারেক রহমানকে গ্রেফতার করতে না পারলে আসলে এই সরকার যে একটা দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তা প্রমাণ হবে না। মার্চে তারেক রহমান গ্রেফতার হলেন এবং এরপর তাকে বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হতে থাকলো এবং যে পরিস্থিতিতে এক একবার তারেক রহমান আদালতে হাজির হতে থাকলেন, যে ক্রমাগতভাবে প্রথমে তাকে জড়সড় অবস্থায় হেলমেট পরা, বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেল, এরপর দেখা গেল তিনি আর চলে ফিরে আদালত পর্যন্ত যেতে পারছেন না, তাকে হুইল চেয়ারে ঠেলে আনতে হচ্ছে। এরপর দেখা গেল হুইল চেয়ারে তারেক রহমান, আরো 17 বছর আগের কথা বলছি, তারেক রহমান একরকমের নির্জীব নিস্তেজ হয়ে পড়ে আদালতে হাজিরা দেওয়া শুরু করলেন। এরপর 2008 সালের জানুয়ারি মাসে ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস তারেক রহমানের বরাত দিয়ে এই খবর প্রকাশ করলো যে তারেক রহমান বলছেন যে তাকে ক্রমাগতভাবে হেফাজতে নিয়ে, এবং হেফাজত মানে কার হেফাজত, তখন তিনি সেনা হেফাজতে আছেন, এবং সেনাবাহিনীর সেই হেফাজতে নিয়ে তারেক রহমান বললেন যে তাকে রিমান্ডের সময় তাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হচ্ছিল, এবং তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখলো যে আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই পরিস্থিতিতে ওই ভয়াবহ নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে যাওয়া শুরু করলো এবং সে কারণে তিনি আর উঠে দাঁড়াতে পারছিলেন না। 2008 সালের জানুয়ারি থেকে এই খবর যখন প্রকাশ্য হয়ে পড়লো, খালেদা জিয়া তো তিনিও তখন কারাদণ্ডে দণ্ডিত। খালেদা জিয়া এবং তার ছোট পুত্র আরাফাত রহমান কোকোকে আবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানের 6 মাস পর 2007 সালের সেপ্টেম্বরে গ্রেফতার করে নিল। তো খালেদা জিয়ার তখন মূল যে দর কষাকষির বিষয়বস্তুতে পরিণত হলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে এই বিষয়টি যে তার 2 ছেলেকে মুক্ত করে বিদেশ যেতে দিতে হবে, এবং খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ খালেদা জিয়া সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমেদ, তিনি কারাগারে কেমন ছিলাম এই বইয়ে এই পুরো বিষয়টা নথিবদ্ধ করেছেন। তিনি বলেছেন যে 2008 সালে তার যখন নাইকো মামলার শুনানিতে বিভিন্ন সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা হতো, খালেদা জিয়া তাকে বলতেন যে তিনি যাতে 2008 সালের শেষে নির্বাচনে যোগ দিতে, এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যোগ দিতে রাজি হন, সেজন্য রাত বিরাতে সেনা কর্মকর্তারা সাব জেলে তার সঙ্গে আলাপ করতে আসছেন, মানে তার উপর চাপ সৃষ্টি করতে আসছেন, এবং খালেদা জিয়া তখন মওদুদ আহমেদকে বলে দেন যে তিনি কিছুতেই তার 2 ছেলেকে যদি এই সেনাবাহিনী মুক্তি না দেয় এবং মুক্তি দিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা না করে দেয়, তিনি কিছুতেই নির্বাচনে অংশ নেবেন না। মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইয়ে স্পষ্ট করে লিখেছেন যে সেনাবাহিনী শুধুমাত্র তার উপর চাপ সৃষ্টি করতে, কারণ সেনাবাহিনী 2008 জুলাইয়ে কিন্তু আরাফাত রহমান কোকোকে ছেড়ে দেয়। আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান, তারপরে গিয়ে মালয়েশিয়ায় থিতু হন, কিন্তু সেনাবাহিনী কিছুতেই, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না। তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে, দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া, চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য। তখনকার ডিজিএফআই এর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন, বিএনপির তখনকার মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জামায়াতে ইসলামীর নেতা, এরা 3 জন মিলে কারাগারে গিয়ে শেষ পর্যন্ত 2008 সালের 28শে আগস্ট খালেদা জিয়ার সঙ্গে এই চুক্তিতে পৌঁছন যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন আর তারেক রহমান দীর্ঘ সময় আর রাজনীতি করবেন না, সেই প্রতিশ্রুতি দিয়ে
তিনি দেশত্যাগের সুযোগ পাবেন এবং তারপর তারেক রহমান দেশত্যাগের সুযোগ পান সেপ্টেম্বর মাসে। মওদুদ আহমেদ লিখেছেন কারাগারে কেমন ছিলাম বইতে যে এমনও হতে পারে যে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। এখন ওয়াকারুজ্জামান যে তারেক রহমানের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা তার সেনাবাহিনী করবে বাংলাদেশে তিনি এলে, এই কথাটা যে কখনো মুখ দিয়ে উচ্চারণ করছেন না। এমন একটা ভয়াবহ সংকটকালীন সময়েও যে তিনি এগিয়ে এসে বলছেন না যে তারেক রহমান আপনি নিরাপত্তার ঝুঁকি নিয়ে ভাববেন না, আমরা আছি আপনার পাশে। এই বিষয়গুলো নিয়ে যে বিস্ময়, সে বিস্ময় কেটে যাবে যখন আপনি হিসাব মেলাবেন যে তারেক রহমান তো এই ওয়াকারের বাহিনী সেনাবাহিনীর জেনারেলদের কাছে মুচলেকা দিয়েই দেশত্যাগ করেছিলেন যে তিনি আপাতত আর রাজনীতিতে জড়াবেন না। এখন কতদিন তার সেই রাজনীতিতে না জড়ানোর সময়সীমা, সে বিষয়ে নানাজন নানা কথা বলেন। কেউ বলেছেন 3 বছর, কেউ বলেছেন যে খালেদা জিয়া নিজেই তো গণমাধ্যমকে বলেছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। এখন এই তার সুস্থতার সার্টিফিকেটটাও তো যাদের কাছে তিনি মুচলেকা দিয়েছেন তাদের কাছ থেকেই তাকে পেতে হবে। দেখেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী কিভাবে জিয়া পরিবারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তার প্রমাণ যে এইবার যখন খালেদা জিয়া মুক্তি পেলেন 6ই আগস্টের পর থেকে, তারপর তিনি নিষ্প্রাণ নির্জীব হয়ে পড়ে আছেন। একমাত্র যে সামাজিক অনুষ্ঠানে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হলো তার দলীয় কোনো অনুষ্ঠানে নয়, একমাত্র যে সামাজিক অনুষ্ঠানে তাকে যাওয়ার সুযোগ দেওয়া হলো, ফটো সেশন করানো হলো, সেটা কিন্তু এবারের মতোই 2024-এরও 22শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে। এবং এর আগে এবং পরেও খালেদা জিয়া নির্জীব, নিশ্চুপ, একেবারে চুপ জানুয়ারি মাসে এসে। এবং আমরা একটা দীর্ঘ সময় শুনে আসছিলাম যে খালেদা জিয়া কেন বিদেশ যেতে পারেন না চিকিৎসার জন্য, তার কারণও শেখ হাসিনা সরকার, কারণ শেখ হাসিনার বাধার কারণেই খালেদা জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা করাতে পারছেন না। অথচ এর আগস্টে শেখ হাসিনার পতনের পরেও দীর্ঘ সময় চলে গেল, খালেদা জিয়ার বিদেশ যাওয়া বিষয়েও কোনো উদ্যোগের কথা শোনা গেল না। জানুয়ারির 2 তারিখে সেনাপ্রধান সস্ত্রীক খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। 40 মিনিটের ওই বৈঠক শেষেই বিএনপির কাছ থেকে এই ঘোষণা এলো যে 7ই জানুয়ারি খালেদা জিয়া লন্ডন যাবেন তারেক রহমানের কাছে, সেখানে চিকিৎসার জন্য। তার মানে খালেদা জিয়া তারেক রহমানের দেখা হতে পারবে কিনা, খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন কিনা, নাকি তাকে বাসায় থাকতে হবে, এই সব কিছু আসলে নিয়ন্ত্রিত হচ্ছে তো অন্য কোথাও থেকে। এসব হিসাব না মিললে, সেনাবাহিনীর সঙ্গে হিসাব না মিললে সম্ভবত তারেক রহমানের পক্ষে ফেরা মুশকিল। ওয়াকারুজ্জামান গ্রিন সিগন্যাল কেন দিতে পারছেন না, কেন তিনি নিয়ে আসতে পারছেন না, সে বিষয়টা তিনি কেন পরিষ্কার করছেন না তা জানা মুশকিল। তবে ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল না পেলে, ওয়াকার বাহিনীর অনুমোদন না পেলে সত্যিই কি তারেক রহমানের পক্ষে কখনো দেশে ফেরা সম্ভব হবে?